আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বিক্রম 240 তোমাদের এই ইউটিউব চ্যালেঞ্জে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমরা এর আগের পার্টে এগ্রিকালচার বিষয়ে ক্লাস 12 সেমিস্টার 3 পার্ট 2 অর্থাৎ মাটির কলয়েডের আগে পর্যন্ত আশা করি আমি আমার সম্পূর্ণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স খোলাই থাকলো, কমেন্ট করতেই পারো। আমাদের আজকের পার্ট হচ্ছে মাটির কলয়েড। কি বললাম? আজকের পার্ট হচ্ছে আমাদের মাটির কলয়েড। আমরা বলতে পারি মাটির কলয়েড বা সয়েল। এই মাটির কলয়েড কাকে বলে? দেখো, এই মাটির কলয়েড জানার আগে কয়েকটি জিনিস জানা দরকার, যেগুলো সিলেবাসের মধ্যে না হলেও এই মাটির কলয়েড জানার ক্ষেত্রে এগুলো জানতেই হবে, এইরকম একটা ব্যাপার আর কি। সেগুলো হচ্ছে আমাদের প্রথম কথা বলবো আমরা অধিশোষণ। কি বললাম? প্রথম কথা এখানে বলবো অধিশোষণ। আমি কিন্তু খুবই দ্রুততার মাধ্যমে বলার চেষ্টা করবো, তোমরা সবাই একটু দেখবে মন দিয়ে। আর দ্বিতীয় নম্বর কথা বলবো শোষণ। আচ্ছা, তৃতীয় নম্বর কথা বলবো দ্রবণ বা সলিউশন। চতুর্থ নম্বর কথা বলবো অর্থাৎ ওই যে কলয়েডের দ্রবণীয় ও তার নেচার বা প্রকৃতি নিয়ে। এবার যদি তোমরা বলো এই অধিশোষণ কাকে বলে, অধিশোষণ যদি কাকে বলে বলবো, দেখো, যখন কোনো পদার্থ, সাপোজ আমি একটা বলছি, এটা আমার একটা কাদা কণা, যখন কোনো পদার্থ তার সংস্পর্শে থাকা অন্য কোনো পদার্থের, কি বললাম আরেকবার বলছি, যখন কোনো পদার্থ তার সংস্পর্শে থাকা অন্য কোনো পদার্থের অভ্যন্তরে না প্রবেশ করে ওই পদার্থের পৃষ্ঠস্থলের উপরে অবস্থান করে, এর অভ্যন্তরে ঢুকবে না কিন্তু এইখানে অবস্থান করবে, তাকেই বলা হচ্ছে এখানে অধিশোষণ। তাকেই এখানে অধিশোষণ বলা হয়েছে। আর শোষণ কাকে বলবো? শোষণ জিনিসটা কি? শোষণ হচ্ছে যখন কোনো একটি পদার্থ, এই পদার্থটি, যখন একটি পদার্থ তার সংস্পর্শে থাকা অন্য একটি পদার্থের অভ্যন্তরে প্রবেশ করবে, মানে এর অভ্যন্তরে প্রবেশ করলে তাকে শোষণ বলা হবে। আর দ্রবণ কাকে বলবো? দ্রবণ সমান, তোমরা জানো এটা নিশ্চয়ই, দ্রাব্য প্লাস দ্রাবক। কি বলো? দ্রাবক। দ্রাবক প্লাস দ্রাবক। যদি বলো দ্রাব্য কি আর দ্রাবকটাই বা কি, দ্রাবকটাই কি? দুটি পদার্থের ঘনিষ্ঠ মিশ্রণ, অর্থাৎ কঠিন তরলীয় তরল গ্যাস, এই দুটি পদার্থের কথা আমি বলছি। যেখানে একটি পদার্থ অন্য একটি পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন কণা আকারে তরল গ্যাস আকারে জমা থাকলে তাকে কি বলবো? তাকে এখানে বলা হবে বিস্তৃত তন্ত্র বা ডিসপারশন সিস্টেম। এই বিস্তৃত তন্ত্রকে বলা হচ্ছে দ্রবণ। এক্ষেত্রে দ্বিতীয় পদার্থটি পদার্থের মধ্যে অবস্থান করলে তাকে আমরা দ্রাব্য বলবো, এবং যেখানে অবস্থান করে তাকে আমরা দ্রাবক বলবো। খুবই সিম্পল মেথডে আমি বুঝালাম, ঠিক আছে? এরপরে আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, বেশি সময় নষ্ট করবো না। এই বিস্তৃত ধারণার আকারের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে যদি বলো আবার কী ভাগ, একটা হচ্ছে ট্রু সলিউশন বা তাকে আমরা বলি প্রকৃত দ্রবণ, আর একটি হচ্ছে অপ্রকৃত দ্রবণ। এই প্রকৃত দ্রবণের প্রলম্বিত কণার ব্যাস থাকে 10⁻⁸, তাইকে প্রকৃত দ্রবণ বলবো। উদাহরণ যদি বলে খাদ্য লবণ বা চিনি ইত্যাদি হবে, খাদ্য লবণ বা ইত্যাদি হবে। আচ্ছা, অপ্রকৃত দ্রবণের ক্ষেত্রে, শুধুমাত্র এখানে অপ্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা কী দেখবো? 10⁻⁵, এখানে কিন্তু সেন্টিমিটার হবে, একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেন্টিমিটারে সবগুলো হবে। ওকে, ব্যাস। এরপরে যেটা আছে আমরা যাবো, এটা কলয়েড কণার বৈশিষ্ট্য কী। কলয়েড কণায় কী কারণে নির্ভর করে আমরা তো বললাম। এবার যদি তোমরা বলো কলয়েড কণার বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিক্স কী, আর চরিত্র কী হয়, প্রথম কথা যদি আমরা এখানে বলতে চাই, তার চরিত্র হবে বিস্তৃত কণার ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার বিস্তৃত।
থাকে। বা এখানে আরেকটা একে ন্যানোমিটারে প্রকাশ করা হলে, যদি ন্যানোমিটারে প্রকাশ করা হয় তাহলে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে যদি একটি ন্যানোমিটারে প্রকাশ করা হয়। আচ্ছা, এই দ্রবণীয় কণাগুলি ধর্ম হচ্ছে তড়িৎ ধর্ম প্রদর্শন করে। কী ধর্ম প্রদর্শন করে যদি বলে কোলেট কণাগুলি কী ধর্ম প্রদর্শন করে ইত্যাদি ইত্যাদি আমাদের অপশান দিয়ে দেবে, সেখানে তোমাদের উত্তর মারতে হবে তড়িৎ ধর্মী প্রদর্শন করে। এখানে ব্রাউনীয় গতি দেখা যায়। কী গতি বললাম? ব্রাউনীয় গতি। তার সঙ্গে এখানে টিন্ডাল এফেক্ট দেখা যায়, যেটি আমরা কিসে দেখতে পাবো? যেটি আমরা দুধে দেখতে পাবো। ঠিক আছে, যেটি আমরা দুধে দেখতে পাবো সেটা এখানে দেখা যায়। যেগুলো উদাহরণ দেয় ব্রাউনীয় গতি এবং টিন্ডাল এফেক্টের একটি উদাহরণ কি? দুধ, মাছ, মাংস ইত্যাদি। অপশানে দুধেই তোমাদেরকে দাগ মারতে হবে। আচ্ছা, তারপরে যদি বলি, এই তো বললাম কলোইড দ্রবণের বৈশিষ্ট্য। এবার যদি বলে প্রলম্বিত কণার বৈশিষ্ট্য, এবার যদি বলি তোমাদের প্রলম্বন কণার বৈশিষ্ট্য বা সাসপেনশন কণার বৈশিষ্ট্য লেখো, তখন মানটা হবে 10⁻⁵ বা এখানে যদি বললাম এখানে 100 mm এর বেশি হতে হবে, এতর বেশি, এখানে এতর বেশি হলে বা দিয়ে, এটা কিন্তু বা একই নয় কিন্তু, এটা বা। ওকে, তারপরে দেখো কোলেট কণার কয়েকটি উপাদান আছে। এই উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বিস্তৃত উপাদান আর একটি বিস্তার মাধ্যম। এখানে সবথেকে ইম্পর্টেন্ট আমরা যেটাই দেখবো, যেটা জানতেই হবে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমে। বিস্তৃত দশার মান থাকে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার মান হয়ে থাকে। ওকে, তাহলে মাটির কোলয়েড দ্রবণের দুটি বৈশিষ্ট্য হচ্ছে অজৈব কোলয়েড এবং জৈব কোলয়েড। কী বললাম? জৈব কোলয়েড হচ্ছে অজৈব কোলয়েড। এই প্রথম কথা যদি জৈব কোলয়েডের কথা বলি, এই জৈব কোলয়েডের কিন্তু বেশি না হলেও অজৈব কোলয়েডকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এই অজৈব কোলয়েডে 90 থেকে 98 ভাগ 4টি উপাদান নিয়ে গঠিত। সেটা হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ওয়াটার নিয়ে গঠিত। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান আছে, যেমন ক্যালসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2 নিয়ে গঠিত। তারপরে আমরা যেতে কেওলিনাইট, ইলাইট এবং মন্টিমোরিলোনাইট, ভার্মিকুলাইট। এগুলো কি? এগুলো হচ্ছে মাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুসারে, এদিকে বলতে পারে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাও, বলতে পারে আবার নিম্নক্রমে সাজাও। এখানে চার্জ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বা এক্সচেঞ্জ ক্যাপাসিটি ক্ষমতা মান প্রথম হবে ইলাইট, এটা দেন ভুল বললাম, কেওলিনাইট, ইলাইট, আচ্ছা মন্টোমোরিলোনাইট আর ভার্মিকুলাইট। এইভাবে আমাদের মাথায় রাখতে হবে। দেখো জৈব কোলয়েডে কি মধ্যে জৈব কোলয়েডে থাকে দুটো কোলয়েড বললাম আমি, জৈব কোলয়েড আর জৈব কোলয়েডের কথা আমি এতক্ষণ ধরে বললাম। জৈব কোলয়েডে থাকে 70 থেকে 80%। জৈব কোলয়েডে থাকে 70 থেকে 80% হিউমিক পদার্থ। হিউমিক পদার্থের উদাহরণ খুবই পরীক্ষায় এসে থাকে হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিড, হিউমিন। আচ্ছা, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়লে সিএসি বাড়ে না কমে? উত্তরটা হবে বাড়বে। সিম্পল ভাষায় জৈব পদার্থ বাড়লে সারের পরিমাণ বাড়বে। সিএসি তাই মাটির যে গ্রহণযোগ্য যে পরিমাণটা, একটা গাছ এই যে গ্রহণযোগ্য যে পরিমাণটা, গ্রহণযোগ্য যে পরিমাণের কথা বলা হয়েছে এখানে, সেই গ্রহণযোগ্য পরিমাণ তো অবশ্যই বাড়বে। তাহলে একথা, এই গাছ যখন মাটি থেকে তার খাদ্যটা নেবে, তখন মাটিতে আমি সার প্রয়োগ করছি, ইত্যাদি সার প্রয়োগ করলাম। এই গাছের পাতা তার খাবারটা শোষণ করার ক্ষমতাও সেটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সিএসি কোথায় বাড়বে। ওকে, তারপরে দেখো মাটির বিক্রিয়ায় চলে যাব। মাটিকে সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয়। সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয়। মাটির বিক্রিয়া নিয়ন্ত্রক আর একটা জিনিস দেখো, ক্লে কলয়েড। কে মানে কাদাকণা। এই ক্লে কলয়েডের যদি চারপাশে যদি হাইড্রোজেন থাকে, থাকলে সেই মাটিটা হবে
আম্লিক মাটিটা কী হবে বললাম, সেই মাটিটা এখানে আম্লিক হয়ে যাবে। মূলত মাটির সৃষ্টি হয় পৈতৃক শিলা থেকে। আমাদের ক্লাস 11-এ মাটি সৃষ্টির প্রক্রিয়া আছে। মাটি কোথা থেকে সৃষ্টি হয়েছে, মাটি কাকে বলে, কেন বলে, কিসের জন্য বলে, সবগুলোই আছে। এরপরে আমরা ওই ক্লাস 11-এটা নিয়ে আলোচনা করবো। একটা ক্লাসে একটি চ্যাপ্টার স্যার ক্লাস 11-এ, ঠিক আছে। ওইখানে তোমরা আশা করি পড়ে এসেছো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে আমার কথাগুলো। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটি কী হয়, আম্লিক না ক্ষারীয়, বা তা আবার কেন হয়, যদি প্রশ্ন দেয়। আচ্ছা, ওই এমসিকিউতে এইসব প্রশ্ন দেবে না। তাহলে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটি আম্লিক হয়। মাটি কী হবে, মাটি আম্লিক বা অম্ল হয়। মাটি আম্লিক কিংবা অম্ল হয়ে থাকে। আচ্ছা, তারপর যেটা বলবো, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটি কী হবে, ক্ষারীয় হয়ে থাকে। কম বৃষ্টিপাত হলে তার যে সার পরিমাণ, তার যে আম্লিকতা, মানে তাদের ক্ষারীয়তা কী হবে, বের হবে। সাপোজ এটা জলাশয় বা আমি চাষ করবো, তাহলে সম্পূর্ণ যে জল ভর্তি হয়ে যায়, বেরিয়ে যাচ্ছে, তার আম্লিকতাটা এখান থেকে ঢুকলো, এখান থেকে জল হয়ে বেরিয়ে গেলো। কিন্তু যখন ক্ষারীয় মাটিতে থাকবে না, যখন বেরোবে না, তখন তার ক্ষারীয়তে পরিণত হয়ে থাকবে। ওকে, তারপরে দেখো চলে যাবো যেটা আরেকটা জিনিস, মাটিতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়লে পিএইচের পরিমাণটা কমে থাকে। পিএইচের পরিমাণ কী থাকে বললাম, কমে থাকে। এরপরে আমরা যেটা জানবো, আমরা জানি মাটিতে সবসময় কী ঘটে থাকে না, বিক্রিয়া ঘটে থাকে। সেই বিক্রিয়া দুটি মাধ্যমে ঘটে থাকে, যেটা হচ্ছে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, কি বললাম, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, হচ্ছে অ্যানায়ন বিনিময় ক্ষমতা। শর্টে লিখছি আমি, তাই ক্যাটায়ন বিনিময় ক্ষমতা এবং অ্যানায়ন বিনিময় ক্ষমতা। আচ্ছা, এই ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কাকে বলে, প্রথমত যদি আমি বলি, সেটা হচ্ছে প্রতি 100 গ্রাম শুকনো মাটির যত মিলিগ্রাম হাইড্রোজেন তার সমতুল্য পরিমাণে পাওয়া যাবে তাকে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বা সিইসি, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। ওকে, এর একক হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট। মিলি এককের নাম, এটা কিন্তু এককের নামের কথা বললাম আমি। এককের নাম হচ্ছে এখানে মিলি ইকুইভ্যালেন্টের কথা বলবো, এই এককের নামের কথা যদি বলে এখানে। ওকে, তারপরে দেখো, অম্ল মাটিতে কী প্রয়োগ করে শোধন করা হয়, অম্ল মাটিতে চুন প্রয়োগ করে, মাটিকে শোধন করা হয়। আচ্ছা, ক্ষার মাটিতে জিপসাম প্রয়োগ করে। এইগুলোই তোমাদের কিন্তু, যেইগুলো আমি বলছি অথেন্টিক আলোচনা, আমি বেশি গভীরে ঢুকছি না, তোমাদের অতি গভীর থেকে কিন্তু প্রশ্ন হবে না। হবে প্রশ্নটা, আমি যেইগুলো বলছি যেইখান থেকে প্রশ্ন আসবে, আসার খুবই সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো তোমাদের আমি বুঝিয়ে চলে যাচ্ছি। মন দিয়ে কিন্তু সবাই দেখবে এবং শুনবে। তারপরে দেখো, স্থল গ্রথনযুক্ত মাটির কথা বলবো। স্থল গ্রথনযুক্ত মাটির চেয়ে সূক্ষ্ম গ্রথনযুক্ত মাটি সিএসি বেশি না কম? সবসময় বেশি হবে, সূক্ষ্ম মাটিতে বেশি হবে। খাদ্য চলাচলের পরিমাণটা তারা খুবই ধীরে ধীরে, এইরকম একটা শিলা আছে, এইরকম একটা মাটি আছে, তারপরে দেখো এইরকম ছোটো মাটি আছে, দেখো কোন কারোর মাধ্যমে বেশি যাবে, এর মাধ্যমে না এর মাধ্যমে? সিম্পল জিনিস, এর মাধ্যমেই কম যাবে, এর মাধ্যমে বেশি যাবে। তাহলে ছোটো সূক্ষ্ম গ্রথনযুক্ত মাটিতে সিএসি সর্বদা বেশি হবে, অর্থাৎ এক্সচেঞ্জ ক্যাপাসিটি সবসময় বেশি থাকবে। তারপরে আমরা যেখানে চলে যাবো সরাসরি অ্যানায়ন বিনিময় ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখব কোয়ালিটি অবস্থান থাকে খনিজ এবং কাদাকণা 1:1, এইটুকুই জানতে হবে। দেখো, তারপরে আমরা গুরুত্বপূর্ণ এতে ঢুকছি, পিএইচ। পন্ডাস পির অর্থ হচ্ছে পন্ডাস, যার অর্থ ওজন, পন্ডাসের অর্থ ওজন। পন্ডাসের অর্থ কি বললাম, ওজন। তাহলে এইচ মানে হাইড্রোজেনের ক্যাটায়ন ওজন। এক কথায় যদি বলা যায়, পিএইচ বলতে হাইড্রোজেনের ক্যাটায়ন ওজনকে বোঝানো হয়েছে। পিএইচের একটি সূত্র আছে, আশা করি তোমরা সবাই পড়েছো অলরেডি। আর সূত্র হচ্ছে লগ
1 হাইড্রোজেন প্লাস, এর মান হচ্ছে 7, মান 7। কোনো দ্রবণের পিএইচের মান, কোনো দ্রবণের কিন্তু যদি পিএইচের মান, কোনো দ্রবণের পিএইচের মান 7 এর অর্থ হচ্ছে 1 লিটার দ্রবণে এত পরিমাণ গ্রাম হাইড্রোজেন অর্থাৎ 8+ গ্রাম হাইড্রোজেন লাগবে, এই 7-এর অর্থ। মনে রাখতে হবে পিএইচ মান 6 অপেক্ষা 10 গুণ বেশি অম্ল হবে। পিএইচের মান 5 অপেক্ষা 6, আচ্ছা 5 পিএইচ 5, পিএইচের মান 6 অপেক্ষা 10 গুণ বেশি হলে সেটি অম্ল মাটিতে পরিণত হবে, এটি অম্ল মাটিতে পরিণত হয়ে যাবে। পিএইচের মান যদি 7 হয় সেই মাটি কী হবে আমরা সকলেই জানি, প্রসম হবে। বেশি হলে অম্ল, কম হলে ক্ষারীয়। বেশি হলে অম্ল, কম হলে ক্ষারীয়, সিম্পল জিনিস। ওকে, তারপরে চলো, তারপরে দেখো 3-এর কম হলে মাটি হবে চরম অম্ল মাটি। আচ্ছা 3 থেকে 4-এর কম হলে অতি তীব্র অম্ল মাটি। আচ্ছা 4 থেকে 5-এর কম হলে তীব্র অম্ল মাটি। আর 5 থেকে 7 অথবা 7 নয় 6.5 কম হলে মৃদু অম্ল মাটি। প্রথম বললাম এতর কম হলে চরম অম্ল মাটি হবে, অতি তীব্র অম্ল মাটি, তীব্র অম্ল মাটি, মৃদু অম্ল মাটি, মৃদু অম্ল মাটি, তীব্র অম্ল মাটি, অতি তীব্র, চরম, অতি তীব্র, মৃদু আর মৃদু। এরপরে আমরা মাটির সমস্যা চলে যাব, অর্থাৎ সমস্যা কী কী হয়ে থাকে, অম্ল মাটির ক্ষেত্রে কী সমস্যা হয়। অম্ল মাটি তখন আমরা বলবো, যে যার একটা সংস্থা মতামত সেই রকম ইউএসডি এর মতে অম্ল মাটি তাকেই বলবো যার মান পিএইচের 5.5 এর কম হবে, 5.5 এর কম হবে, তখন তাকে আমরা অম্ল মাটি বলতে পারবো। তারপরে দেখো গ্লাস ইলেকট্রোলাইট পিএইচ মিটারের সাহায্যে পিএইচ পরিমাপ করা হয়। এই পিএইচ পরিমাপ করা হয় কীভাবে, তার নাম হচ্ছে গ্লাস ইলেকট্রোড পিএইচ মিটারের সাহায্যে, গ্লাস ইলেকট্রোড পিএইচ মিটারের সাহায্যে। তোমাদের আমি বই থেকে এই পার্টটা দেখাচ্ছি, খাতা আঁকলে বেশি সময় যাবে, আমি বেশি সময় না নষ্ট করাতে তোমাদের বই থেকে আমি সরাসরি দেখাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে ফসফেট বন্ধন। এই ফসফেট বন্ধনটা তোমাদের এখানে কীভাবে হয়েছে তাই তো, না হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, ক্যালসিয়াম 1টা, কিন্তু এখানে ক্যালসিয়াম 2টো প্লাস নিয়ে গঠিত। এর সঙ্গে যুক্ত হয়ে গেল CaOH হাইড্রোজেন বিনিময় ক্যাপাসিটি বিনিময়, এখানে অম্ল কাদা ছিল, এখানে চলে গেলো প্রসম হতে, প্লাস করে এই যে এখানে যোগ হলো তার জল যোগ হলো, আর চুন কী হবে অম্ল মাটিকে প্রশমিত করে, এটাই আমাদের প্রশ্ন। এগুলো চুন, এগুলো হচ্ছে আমাদের এইখান থেকে পরিণত হলো, এইখান থেকে এখানে পরিণত হয়ে গেলো, তার ফলে এখানে জল মিশলো। মানে যখন আমরা আমাদের জমিতে ধরো একটা এই জমি জল ভর্তি হয়ে গেলো, এই জল ভর্তি হয়ে গেলো গিয়ে করে, তখনই অম্ল মাটিকে ফসফরিত করে থাকে এই ফসফেট বন্ধন। আচ্ছা তোমরা যদি বলো এখানে ফসফেট বন্ধন জিনিসটা কি, ফসফেট বন্ধন আমরা তাকে বলবো যখন লোহা আর অ্যালুমিনিয়াম যোগ হয়ে ফসফেট বন্ধনকেই তৈরি করে। হোয়াট ইজ দিস সিইসি, দেখো সিইসি পড়লাম সেখানে, কিন্তু এখানে বলবো সিসিই অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট, সিসিই ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট জিনিসটা কী দেখো, ক্যালসিয়ামের কার্বনেটের আণবিক গুরুত্ব উপরে, ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব বাই মাটির আম্লিকতা সংশোধনের জন্য প্রয়োজনীয় বস্তু আণবিক গুরুত্ব ইন্টু 100 হবে, ঠিক আছে, ইন্টু 100। তারপরে দেখো লবণাক্ত মাটি কাকে বলবো তাই তো, লবণাক্ত মাটি। পিএইচের মান এখানে মাথায় রাখতে হবে, পিএইচের মান 8.5, ইসির মান 4 ডিএস পার মিটার। তারপরে ইসি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইএসপির মান 15-এর কম,
ইস পরিমাণ 15-র কম, ঠিক আছে, সারের পরিমাণ 13-র কম হলে সেই মাটিকে লবণাক্ত মাটি বলবো। এই পিএইচের মান 8.5-এর কম, এটি গণনা করা হয়েছে 1880-তে। এই গণনা করা হয়েছে 1880-তে। এই লবণাক্ত মাটিকেই কিন্তু বলা হয় শারীরবৃত্তীয় শুকনো মাটি। লবণাক্ত মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুকনো মাটি। এটি প্রকাশিত হয়েছে 1980 সালে। ক্ষারমাটির মান পিএইচের 8.5-এর বেশি যদি হয় সেটিকে আমি ক্ষার মাটি বলবো। আচ্ছা, ইসির মান 4 DS/মিটারের কম, হ্যাঁ এর সমান আমি বলতেই পারি, কম বা সমান। ইসিপি এর মান হচ্ছে 15%। ইসিপি এর মান হচ্ছে 15%-এর বেশি হবে। ইসিপি এর মান 15%-এর বেশি হবে। আচ্ছা, SAR এর কথা আমি আগে বললাম, সেটা হচ্ছে 13-এর বেশি হবে, তাকে আমরা ক্ষার মাটি বলবো। তাই ক্ষার মাটিতে প্রচুর পরিমাণে থাকে আমাদের ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এই মাটিকেই কিন্তু বলা হয় ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা। মিনারেলাইজেশন জিনিসটা কি? মিনারেলাইজেশনের ঠিক বিপরীত প্রক্রিয়া ইম্বোবাইলাইজেশন। আচ্ছা, তার আগে আমি কটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে তারপরে কথাগুলো বলছি। দেখো, অ্যামাইনিকরণের যে ব্যাকটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে ব্যাসিলাস সিউডোমোনাস। অর্থাৎ এরা কি করে আমাদের? এরা হচ্ছে প্রোটিনকে বিক্রিয়াজাত পরিপাকে ভেঙে দিয়ে নাইট্রোজেনকে এরা মোচন করতে খুব সাহায্য করে থাকে। এখানে যে ব্যাসিলাস সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, তারপরে যে ধাপ বলবো অ্যামাইনিকরণ, অ্যামিনিফিকেশন, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম। দ্বিতীয় নাইট্রিকরণ। দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রিকরণ। এই নাইট্রিকরণে কি হবে? এই নাইট্রিকরণে হবে নাইট্রোসোকক্কাস। আমি এগুলো যে বলছি না, এগুলো উদাহরণও বলছি, ঠিক আছে? নাইট্রোস্পাইরা, নাইট্রোগ্লিয়া, ওকে। আচ্ছা, অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া যেখানে অংশগ্রহণ করে থাকে একে বলে নাইট্রিফাইংও বলা হয়। ডিনাইট্রিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটা আমাদের উদ্ভিদ দেহ থেকে আবার মাটিতে পুনরায় যাবে, আমরা সেটা গ্রহণ করছি উদ্ভিদ থেকে, আবার সেটা আবার এখানে আসবে, আবার এটা মাটিতে চলে যাবে। এই ডিনাইট্রিফিকেশন একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশনের যে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় তার নাম আমি বলে দিচ্ছি: থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন, প্যারাকোকাস, মাইক্রোককাস ডিনাইট্রিফিকেশন, ওকে। আচ্ছা, মিথজীবী আর অমিথজীবী জিনিসটা কি? তোমরা সকলেই জানো মিথজীবী কি, অমিথজীবী কি। অমিথজীবী নাইট্রোজেন সংবন্ধন ব্যাকটেরিয়াগুলির মধ্যে ক্লোরোবিয়াম অ্যাজোব্যাক্টর থাকে। ক্লস্ট্রিডিয়াম গোত্রভুক্ত ব্যাকটেরিয়াদের অণুজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বলে থাকি। অণুজীবী নাইট্রোজেনকে সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কি বলে থাকি। আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ এই মাটির চ্যাপ্টারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে যেটা বলবো ওয়াটার ইরোশন, জল দ্বারা ভূমিক্ষয়ের ধাপগুলি কী কী? দেখো, তোমাদের কিন্তু সারিবদ্ধভাবে সাজাতে বলবে এখানে: সিড ক্ষয়, রিল ক্ষয়, কালি ক্ষয় আর রেভাইন ক্ষয়, ওকে। এই ক্ষয়গুলো হয়ে থাকে। আচ্ছা, ক্রিপিং ডেট বলা হয় মাটির ক্ষয়ীভবনকে। তাহলে ভূমিক্ষয়, এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি, সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সার্বজনীন ভূমিক্ষয় সমীকরণ লেখো। এ সমান আর কে এল এস সি পি, ওকে, ব্যাস। এই জিনিসটা যদি এ কাকে বলবো? এ হচ্ছে আনুমানিক ভূমিক্ষয়ের পরিমাপ, আর হচ্ছে বৃষ্টিপাত এবং জলের প্রবাহ। আচ্ছা, কে হচ্ছে সয়েল ইরোডেবিলিটি ফ্যাক্টর, এল হচ্ছে জমির ঢাল, এখানে জমির ঢালের নতিকোণ হচ্ছে এস, মাটির উপর উদ্ভিদের আচ্ছাদন হচ্ছে সি, ভূমিক্ষয় দমন কর্মসূচি যা প্রয়োগ করা হয়েছে পি,
ভূমিক্ষয় এবং বন্যা গভীরভাবে সম্পর্কযুক্ত। ভূমিক্ষয় এবং বন্যা গভীরভাবে সম্পর্কযুক্ত। তোমাদের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি পুরো সম্পূর্ণ মাটির চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি বারবার বলছি তোমরা জানাবে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো। আমি চেষ্টা করবো বোঝানোর। ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং মন দিয়ে পড়াশোনাটা করবে।